আজ আমরা আলোচনা করব এই দিল্লির সুলতানি যুগ নিয়ে। দিল্লির সুলতানি যুগের সময়কালটা হচ্ছে 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দিল্লির সুলতানি যুগে মোট 5টি বংশ ছিল। সেগুলি হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। পরবর্তীকালে আমরা এই 5টি রাজবংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে এখন আমরা জানব এই দিল্লির সুলতানি যুগের উত্থানের কারণটি। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়ে মোহাম্মদ ঘুরি জিতেছিল এবং পরের বছরই 1192 সালে তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ ঘুরি দিল্লি দখল করে আবার নিজ দেশে চলে যায়। এরপর ঘুরি মারা গেলে তার কৃতদাস তথা সেনাপতি কুতুবউদ্দিন আইবক দিল্লি দখল করে এবং 6 সালে দিল্লির সুলতানি যুগ হয়। প্রথমে দেখব দাস বংশ। এই দাস বংশ নিয়ে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস। 1206 সালে রাজত্ব শুরু করেন এই কুতুবউদ্দিন আইবক এবং মাত্র 4 বছর রাজত্ব করেছিলেন। 1208 সালে তিনি সুলতান উপাধি গ্রহণ করেন আইবক। পরীক্ষায় আসে আইবক কথার অর্থ কী? এই আইবক কথার অর্থ হলো দাস। পরীক্ষার জন্য আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো, দিল্লির কোন সুলতান পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান? অ্যান্সার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। অনেক সময় এই পোলো খেলার বদলে প্রশ্নে থাকে চৌগান কুতুবউদ্দিন আইবক সঠিক উত্তর। দিল্লিতে অবস্থিত কুতুব মিনার নির্মাণ কাজ কে শুরু করেন? অ্যান্সার কুতুবউদ্দিন আইবক। 1193 সালে এটি নির্মাণ কাজ শুরু হয়। কুতুবউদ্দিনের মৃত্যুর পর রাজা হন তার পুত্র আরাম শাহ, কিন্তু আরাম শাহ অকর্মক থাকায় তাকে সহজেই পরাজিত করে তার জামাতা ইলতুৎমিশ এ দিল্লির সিংহাসনে বসেন। এরপর বেশ কিছু এমসিকিউ। লাখ বক্স কুতুবউদ্দিন আইবক তার দানশীলতার জন্য লাখ বক্স নামে পরিচিত। দাস বংশের শ্রেষ্ঠ রাজা এবং প্রকৃত রাজা বলা যায় ইলতুৎমিশকে। ইলতুৎমিশের এই সময়কাল 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন এই ইলতুৎমিশ। 1221 সালে মোগল নেতা চেঙ্গিস খাঁ এর আক্রমণ প্রতিহত করে সুলতানি সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিলেন ইলতুৎমিশ। আড়াই দিনকার ঝগড়া কার কীর্তি? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? সুলতানা রাজিয়া। 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 বছর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরগা কোথায় অবস্থিত? উত্তর দিল্লি। 40 চক্র বা বন্দেগে ই চাহেলগানি কে প্রবর্তন করেন? উত্তর ইলতুৎমিশ। ইক্তা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশের কন্যার নাম হচ্ছে রাজিয়া। দিল্লির সুলতানি যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। সুলতানি আজম কার উপাধি ছিল? ইলতুৎমিশ। সুলতানি আজম উপাধিটি হচ্ছে ইলতুৎমিশের। 1229 সালে বাগদাদের এই খালিফা ইলতুৎমিশকে এই সুলতানি আজম উপাধিটি দিয়েছিলেন। কোন সুলতান রূপার মুদ্রা, টঙ্কা ও তামার মুদ্রা জিতল এর প্রচলন করেন? উত্তর হচ্ছে ইলতুৎমিশ। দরবেশি সুলতান কাকে বলা হয়? দরবেশি সুলতান, এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দরবেশি সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সিজদা ও পায়বস নামে দুটি প্রথার প্রচলন কে করেন? গিয়াসউদ্দিন বলবন, যার প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। 40 চক্রের উচ্ছেদে গিয়াসউদ্দিন বলবনই করেছিলেন। দাস বংশের শেষ রাজা মুইজউদ্দিন কায়কোয়াদ। এটি একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দাস বংশের পরে এসেছিল খলজি বংশ 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খলজি। 1290 সাল থেকে 96 সাল 6 বছর রাজত্ব করেছিল। খলজি বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কার সেনাপতি? আলাউদ্দিন খলজি উত্তর। প্রশ্নটি অন্যভাবে আসে যে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর হচ্ছে মালিক কাফুর। মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারত অভিযান করেছিলেন এই আলাউদ্দিন খলজি। এরপর হচ্ছে সিকান্দার ই সানি কার উপাধি? আলাউদ্দিন খলজি। সেনাবাহিনীর দুর্নীতি বন্ধ করতে আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। দাগ ও হুলিয়া প্রথা, এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দাগ অর্থ অশ্ব চিহ্নিতকরণ, হুলিয়া হচ্ছে সেনা চিহ্নিতকরণ।
বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে প্রচলন করেন প্রথম? আলাউদ্দিন খলজি। সুলতানি আজম কার উপাধি? ইলতুৎমিশ। আলাই দরজা কে নির্মাণ করেন? আলাই দরজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। কোন সুলতান রেশন ব্যবস্থার প্রচলন করেন? আলাউদ্দিন খলজি। বাজার দর নিয়ন্ত্রণ ও খোঁজ খবর রাখার জন্য গুপ্তচর বাহিনী হলো মুনহিয়ান। এই যে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ও খোঁজ খবর রাখার জন্য গুপ্তচর বাহিনীটির নাম হচ্ছে মুনহিয়ান। অমির খসরু কার সভাপতি? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন অমির খসরু। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই খলজি বংশের পরবর্তী সময়ে এসেছিল তুগলক বংশ। 1320 থেকে 1441 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। 1320 খ্রিস্টাব্দ থেকে 1325 খ্রিস্টাব্দ 5 বছর রাজত্ব করেছিল। এই গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম গাজী মালিক। তকবি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা কে প্রচলন করেন? তকবি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা প্রচলন করেন গিয়াসউদ্দিন তুগলক। তিনি প্রথম সেচ ব্যবস্থার প্রচলন করেন এই গিয়াসউদ্দিন তুগলক প্রথম। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খাঁ। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জুনা খাঁ মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করেছিল 1325 থেকে 1351। এই যে 1325 পর থেকে 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত। গিয়াসউদ্দিনের পর মোহাম্মদ বিন তুগলক সুলতান হন। কে দিল্লি থেকে দেবগিরি রাজধানীতে স্থানান্তরিত করেছিল? WBCS 2017। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক এই যে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে আসেন। কিতাব উল রাহেলা কার লেখা? কিতাব উল রাহেলা এই যে ইবন বতুতা মরক্কো থেকে ভারতে এসেছিল ইবন বতুতার লেখা কিতাব উল রাহেলা বা সফরনামা। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমির ই কোহি নামক কৃষি বিভাগের প্রচলন করেন এই মোহাম্মদ বিন তুগলক। তার পরবর্তী প্রশ্ন রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার মুদ্রার প্রচলন করেন দিল্লির কোন সুলতান? মোহাম্মদ বিন তুগলক। কি হচ্ছে উত্তরটি? WBCS 2011 প্রশ্ন ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে এসেছিল এটি। এরপর দেখছি মোহাম্মদ বিন তুগলকের বেশ কয়েকটি কীর্তি। দোয়াবে ভূমি রাজস্ব বৃদ্ধি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিল 1327 সালে। তামার নোট প্রচলন। খোরাসান অভিযান এটি খোরাসান অভিযান কার আমলে? মোহাম্মদ বিন তুগলক। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কারাজল বা কুরমাচল অভিযান এই মোহাম্মদ বিন তুগলকের সময় হয়েছিল। উন্মাদ রাজা বা পাগলা রাজা বলা হয়, এটা আমরা সবাই জানি মোহাম্মদ বিন তুগলককে। মোহাম্মদ বিন তুগলকের পর শাসন ও ফিরোজ শাহ তুগলক জিজিয়া করের প্রচলন করেন ফিরোজ শাহ তুগলক। দেখে নেওয়া ফিরোজ শাহ তুগলকের বেশ কয়েকটি করের নাম। খারাজ চাষের জমিতে উৎপন্ন শস্যের উপর যে কর তাকে বলা হতো খারাজ। খামস লুণ্ঠিত দ্রব্যের উপর যে কর তাকে বলা হতো খামস। জাকাত মুসলিমদের উপর আরোপ করা হতো এই কর। জিজিয়া কর অমুসলিমদের জন্য। জিজিয়া কর পরীক্ষাতে জিজিয়া কর গিয়ে মোহাম্মদ বিন তুগলক অমুসলিমদের জন্য। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। দার উল সাফা নামে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারিকি ফিরোজ শাহী ও ফতেহ জাহাঙ্গীর রচনা করেন বরানি। দেওয়ান ই খয়রাত নামক একটি দপ্তর গঠন করেন ফিরোজ শাহ তুগলক। সর্বপ্রথম কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য কর্ম নিয়োগ করেন? উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এটি খুবই ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন করা আছে। তৈমুরলঙ্গের ভারত আক্রমণের সময় দিল্লির শাসক নাসিরউদ্দিন মাহমুদ। তৈমুরলং ভারত আক্রমণ 1398 সালে। এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিরিজ খাঁ 1414 সালে। দিল্লির তুর্কি শাসনের অবসান ঘটান কে? খিরিজ খাঁ। এটি প্রশ্নটি খুব উল্লেখযোগ্য। কোন সৈয়দ শাসনের উপাধি সায়াতি আলা? খিরিজ খাঁ। উত্তর হচ্ছে খিরিজ খাঁ। এই সায়াতি আলা কথার অর্থ হচ্ছে প্রধান প্রজা। সৈয়দ বংশের শেষ সুলতান হচ্ছে আলাউদ্দিন শাহ।
তারিকি মোবারক শাহী রচনা করেন ইয়াইয়া বিন সিরিন্দি। এটি পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। লোদি বংশের প্রথম সুলতান বহলুল লোদি। লোদিরা ছিলেন আফগান বংশীয়। কার ছদ্মনাম গুলরুখি? সিকান্দার লোদি হচ্ছে উত্তর। ফার্সি কবিতা লেখেন এই সিকান্দার লোদি। গুলরুখি ছিল তার ছদ্মনাম। গজি সিকান্দার নামে একটি পরিমাপ পদ্ধতি সিকান্দার লোদি প্রচলন করেন। গজি সিকান্দার নামে একটি পরিমাপ পদ্ধতিটি। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবর এবং ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। লোদি বংশের শেষ সুলতান হচ্ছে ইব্রাহিম লোদি।